ডিজিটাল দুনিয়ায় সুনামি, কিন্তু দিল্লির মাটিতে মরুভূমি। হ্যাঁ, ঠিক এই অবস্থাই হলো ভারতের নবগঠিত রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টির। সোশ্যাল মিডিয়ায় যাদের ফলোয়ার সংখ্যা কয়েক মিলিয়ন পার করে গেছে, যাদের এক একটি পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, তাদের প্রথম বড় রাজনৈতিক কর্মসূচি দিল্লি সরকার বিরোধী মহাসমাবেশ সুপার ফ্লপ। মাঠ ফাঁকা, লোক কম এবং পুরো ব্যাপারটা মাত্র কয়েক ঘন্টার মধ্যে শেষ। উদ্যোক্তারা পাততাড়ি গোটালেন, কেন বিরাট ডিজিটাল ট্রাফিক জনসভায় রূপান্তরিত হতে পারল না? আজ আমরা এই ককরোচ জনতা পার্টির ভেতরের আসল সত্য এবং ভারতের রাজনীতির সবচেয়ে বড় গোপন বাস্তবতার পর্দাফাশ করব। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do is so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who that did. Being negative when you should be getting. নমস্কার, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিশ্লেষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভারতের রাজনীতির ভবিষ্যতের দিশা নির্দেশক। আসলে একটা গঠনমূলক বিরোধিতা করে সরকারকে তার কর্তব্য কর্মের দায়বদ্ধতা মনে করানোর বদলে এই পার্টির নেতৃত্বরা চেয়েছিল সরকারের সাথে সংঘাতে যেতে। প্রথমত, এদের দলের সর্বাধিনায়ক অভিজিৎ আমেরিকার বোস্টন থেকে দিল্লিতে আসছেন কোন দিন সেটা সবাইকে জানিয়ে দিয়ে এই দলের থিঙ্ক ট্যাঙ্করা ভেবেছিল এয়ারপোর্টেই অভিজিৎকে আটকে দেবে সরকার। দ্বিতীয়ত, দিল্লির যন্তর মন্তরে যেখানে এদের ঘোষিত সমাবেশ হওয়ার কথা ছিল, সেখানে সভা সমাবেশের জন্য সরকারি নিয়ম অনুযায়ী অন্ততপক্ষে 4 দিন আগে অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করতে হয়। অথচ ককরোচদের পক্ষ থেকে মাত্র 1 দিন আগে করা হয় এই আবেদন। ভাবা হয়েছিল এই আবেদন নাকচ হবে, কিন্তু বাস্তবে হয়েছে সম্পূর্ণ উল্টো। দিল্লি বিমানবন্দরে এই দলের সর্বাধিনায়ককে আটকানো হয়নি, সহজেই তাকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আন্দোলন স্থলে পৌঁছতে দেওয়া হয়েছে। আবার স্পেশাল পারমিশনের আওতায় 4 দিনের বদলে মাত্র 1 দিন আগে করা সমাবেশের আবেদনে দিল্লি প্রশাসন মঞ্জুরিও দিয়ে দেয়। ফলে প্ল্যান ভেস্তে যায় এই সোশ্যাল মিডিয়ার বিপ্লবীদের, কারণ তাদের একটাই প্ল্যান ছিল ভিকটিম কার্ড খেলা ও বিশৃঙ্খলা তৈরি করা। তারা ভেবেছিল এয়ারপোর্টে অভিজিৎকে আটকানো ও সমাবেশের অনুমতি না মেলার পর তারা সরকার ভয় পেয়েছে বা সরকার বিরোধী কণ্ঠকে রোধ করতে চায় গোছের স্লোগান তুলে সোশ্যাল মিডিয়া উত্তাল করবে এবং কয়েক হাজার ফলোয়ার যন্তর মন্তরে জড়ো করে সমাবেশ করতে দেওয়ার দাবিতে পুলিশের সাথে খণ্ডযুদ্ধে অবতীর্ণ হবে। ফলে তাদের রাজনৈতিক এজেন্ডা মাইলেজ পাবে। অথচ উল্টে দিল্লির কয়েকশো পুলিশ কর্মী তাদের সমাবেশ করতে আসা লোকজনদের নিরাপত্তা দিতেই ব্যস্ত ছিল। আর এই পরিস্থিতিতে যা হওয়ার ছিল তাই হলো। ঘেটে গেল পুরো ব্যাপারটা, ঘেটে গেল ককরোচদের সব পরিকল্পনা। আর তার সাথেই মাত্র কয়েক ঘন্টায় দিল্লির ওই 45 ডিগ্রি গরমে কাহিল হয়ে দলের প্রধান অভিজিৎ প্রায় সেন্সলেস হয়ে পড়ে এবং তাকে ধরাধরি করে গাড়িতে বসিয়ে এসি চালিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে দলের স্পোকস পারসন সৌরভকে দেখা যায় নিশ্চিন্তে ভিড়ের মাঝে বসে জুস খেতে এবং তার দ্বিগুণ বয়সী একজন লোককে তার পেছনে দাঁড়িয়ে তার মাথায় হাওয়া করে যেতে। অর্থাৎ সহজেই বোঝা যায় এসির আরামে অভ্যস্ত এই ককরোচ পার্টির কর্ণধাররা রাস্তার আন্দোলনে কতটা অপারগ। আর তার সাথে সাথেই পুরো সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। সাধারণ লোকজন বলতে থাকে, যারা 3-4 ঘন্টার রোদ ও গরম সহ্য করতে না পেরে রণে ভঙ্গ দেয়, তারা 140 কোটি মানুষের হয়ে কিভাবে লড়বে? উল্টে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে এই ককরোচ পার্টির সমাবেশে আসা লোকেরা যন্তর মন্তরে একত্রিত হয়ে কয়েক ঘন্টা থাকার পর যখন সে স্থান পরিত্যাগ করে, তখন সেখানে খাওয়ার প্লেট, খালি বোতল, প্লাস্টিক, আধ খাওয়া খাবার, ছেঁড়া ও নোংরা কাগজ ইত্যাদি ছড়িয়ে রয়েছে সারা জায়গায়।
প্রশ্ন উঠছে ওই দলের সমর্থক কুলের সিভিক সেন্স নিয়ে, যে তারা কিভাবে মাত্র কয়েক ঘন্টায় নিজেদের দলীয় কর্মসূচিতে এসে শহর নোংরা করেছে। এরা কি সত্যি দেশের ভালো চায়? হয়তো চায় না, হয়তো এরা অন্য কিছু চায়। নেপাল, বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো ভারতে জেনজিয়ের প্রোটেস্টের নামে অচলাবস্থা তৈরি করতে চায় এবং বিদেশি ও ভারত বিরোধী শক্তির প্রত্যক্ষ মদদে। এবং এটা আরও পরিষ্কার হয়ে যায় যখন দেখা যায় এদের সোশ্যাল মিডিয়া ফলোয়ারের 50% বেশি টার্কি, পাকিস্তান ও বাংলাদেশের। এমনকি এই দিনের এই সমাবেশের এমন কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে শেষ কিছু বছরে ভারতে হওয়া কিছু বড় সরকার বিরোধী প্রোটেস্টের অংশগ্রহণ করা মুখের ছড়াছড়ি এদিনের সমাবেশে। রাজনীতিতে কোনো কিছুই আকস্মিক না। উপর থেকে দেখতে এই ককরোচ জনতা পার্টিকে নতুন মনে হলেও একটু গভীরে গেলেই চেনা মুখগুলো বেরিয়ে আসে। এই দলের পেছনে এবং ভেতরে যারা কলকাঠি নাড়ছেন তারা আসলে বহু পুরনো বিজেপি বিরোধী বা সরকার বিরোধী মুখ। একটু লক্ষ্য করলেই দেখা যাবে এই দলকে নৈতিক সমর্থন জানাতে এক পায়ে দাঁড়িয়ে গেছে INDI বা ইন্ডি জোটের প্রথম সারির নেতারা। অর্থাৎ এটি কোনো নতুন রাজনৈতিক বিপ্লব নয়, বরং পুরনো ক্ষোভকে একটি নতুন মোড়কে বাজারে ছাড়ার চেষ্টা মাত্র। এবং খুব স্বাভাবিকভাবেই বিরোধী জোটের বিজেপিকে কায়দা করতে না পেরে অন্যভাবে এর একটা বিকল্প তৈরি করার চেষ্টা। এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, এই দলটির সাফল্যের সম্ভাবনা কতটা? উত্তর হলো এর ভবিষ্যৎ চরম কুয়াশাচ্ছন্ন। কেন? কারণ ভারতীয় রাজনীতিতে একটা বড় আশঙ্কা সব সময় কাজ করে, তা হলো ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া কিছু ভারত বিরোধী বিদেশি শক্তির মদত। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি মিলিয়ন ফলোয়ার তৈরি করা, কৃত্রিমভাবে হাইপ বা ট্রেন্ড তৈরি করা আজকের দিনে কোনো কঠিন কাজ নয়। PR এজেন্সি এবং বিদেশি বট অ্যাকাউন্টের মাধ্যমে সহজেই একটা ভার্চুয়াল ঝড় তোলা যায়। কিন্তু দিল্লির মাটিতে মানুষের অনুপস্থিতি প্রমাণ করে দিয়েছে এই লাখ লাখ ফলোয়ারের একটা বড় অংশ হয়তো ভুয়ো, নয়তো ভারতের মাটির সাথে তাদের কোনো সংযোগই নেই। ভারতের নির্বাচনী ইতিহাস বারবার প্রমাণ করেছে সোশ্যাল মিডিয়াতে যতই গর্জন থাকুক, মাটিতে সংগঠন না থাকলে ভোট পাওয়া যায় না। গরিব, প্রান্তিক এবং গ্রামীণ মানুষের কাছে পৌঁছানোর জন্য দরকার বুথ স্তরের কর্মী বাহিনী, যা এই পার্টির নেই। আমরা অতীতেও দেখেছি সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফ্যান এবং ফলোয়ার থাকা বহু নামকরা ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটি যখনই ভোটের ময়দানে সরাসরি নেমেছেন তখনই তারা চরমভাবে পরাজিত হয়েছেন। কারণ ফেসবুকের লাইক বা ইউটিউবের ভিউ কখনো ব্যালট বাক্সের ভোট হয়ে ঝরে পড়ে না। ভারতের প্রান্তিক মানুষরা ডিজিটাল হাইপ দেখে ভোট দেন না, তারা দেখেন সংকটের দিনে কোন নেতা বা কোন দল তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই কারণেই ধ্রুবরাঠির মতো বহু ইনফ্লুয়েন্সারের বারবার করে ইন্ডি জোটের হয়ে ভোট প্রচার বিরোধীদের ভোটে জেতাতে সাহায্য করে না, যদিও তার কোটি কোটি ফলোয়ার আছে। গ্রাউন্ড নেটওয়ার্ক ছাড়া ভারতের বর্তমান শক্তিশালী সরকার তথা বিজেপিকে চ্যালেঞ্জ করা তো দূরের কথা, সামান্যতম ভোট শতাংশও পাওয়া অসম্ভব। ককরোচ জনতা পার্টি ঠিক এই জায়গাতেই মুখ থুবড়ে পড়বে। ককরোচ জনতা পার্টির এই দিল্লির ব্যর্থতা ভারতের সমস্ত ভার্চুয়াল রাজনৈতিক দল ও ইনফ্লুয়েন্সারদের জন্য একটা মস্ত বড় শিক্ষা। সোশ্যাল মিডিয়ার স্ক্রিন স্ক্রোল করে আর এসি ঘরে বসে বিপ্লবের ঝড় তোলা হয়তো সহজ, কিন্তু ভারতের তপ্ত রোদে ধুলো বালি মেখে গ্রাউন্ড লেভেলে সংগঠন করা তার চেয়ে 1000 গুণ কঠিন। যতক্ষণ না এই দলগুলি মাটির মানুষের ভাষা বুঝবে, ততক্ষণ এদের পরিণতি দিল্লির ওই ফাঁকা মাঠের মতোই হতে থাকবে। আপনাদের কি মনে হয়, এই ককরোচ জনতা পার্টির পেছনে কি সত্যিই কোনো অদৃশ্য হাত আছে, নাকি এরা স্রেফ একটি বুদবুদ? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে তা লাইক এবং শেয়ার অবশ্যই করুন। আর এই ধরনের তীক্ষ্ণ রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।